আসলে এক লম্বা আশা নিয়ে আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে ব্যবহার করেছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি, প্রত্যেকটা কিছু করেছি। এবং বাংলাদেশের এই প্রথম যে সবগুলো আন্দোলনেই ছাত্রছাত্রীরা ছিল, কিন্তু এত ছাত্রছাত্রীরা সমস্ত বাংলাদেশে, যেমন ধরেন যে অনেক সময় স্বাধীনতার সময়ও দেখা গেছে যে অনেকে গ্রামে এরকম বলছে গন্ডগোলের বছর, অনেকখানে জানতো না। প্রত্যন্ত অঞ্চলে তখন অ্যানালগ পৃথিবী ছিল। আবার 90-এও ঢাকা বেস আন্দোলন হয়েছে, অনেক জেলাবাড়ি আন্দোলন হয় নাই। বাট এইবারের আন্দোলনটা এমন ছিল, করে দিতে বাধ্য ছিল ইন্টারনেট। তো তারপরেও আন্দোলন কিন্তু থেমে থাকে না। এই যে এত আশা মানুষের ছিল, সেই আশায় আমি সবচেয়ে অবাক হলাম। 90-এর আন্দোলনে আপনি ছিলেন, আমরা ছিলাম, সরার ভাইও ছিল হয়তো। তখন এই আন্দোলনটা অনেক পরে আস্তে আস্তে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেইখানে একটা ফলাফল ছিল, 90-এর পরে একটা গণতন্ত্রের আবহাওয়া এসেছিল। শাহাবুদ্দিনের হাত ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগও ওই সময় সবার মধ্যে অতটা লোভ ছিল না, অত দুই একজনের মধ্যে ছিল যারা কিনা ওই পোকার মতো আস্তে 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 খেয়ে ফেলেছে। বাট এইবারের আন্দোলন সবচেয়ে দুঃখজনক যে যত মানুষের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমি এখন পর্যন্ত নিহত সংখ্যা জানি না অ্যাকুরেট। জাতিসংঘ একটা বলে, বিভিন্ন দল এক একটা বলে, এবং যারা ছাত্ররা তারা একটা বলে, সরকার একটা বলে। বাট এই সরকারে আমরা কিন্তু মনে করেছিলাম যে এই আন্দোলনটা অন্তত টিকবে, টিকা উচিত, টিকা দরকার। কারণ 21 বছর আওয়ামী লীগ মাপ চেয়ে, 2 হাত জোর করে ক্ষমা চেয়ে দেশে আসার পরে, এই সরকারে আসার পরে তারা কি পরিমাণ টর্চার করেছে এটা পৃথিবীবাসী এবং বাংলাদেশবাসী তো অবশ্যই সাফার করে জানে, পৃথিবীবাসী জানে। সেটা ধরে রাখতে পারিনি আমরা আমাদের অতি লোভের কারণে, আমরা আমাদের সমন্বয়হীনতার কারণে, আমরা আমাদের সমস্ত জায়গায় ব্যর্থতার কারণে, আমরা আমাদের আপনার কি বলে অভিজ্ঞতার ব্যর্থতার কারণে, অভিজ্ঞতাহীনতার কারণে আমরা কোনোটাই ধরে রাখতে পারছি না। আমরা এখন পর্যন্ত নিহত সংখ্যা জানি না, শহীদের সংখ্যা। আমি সম্মান করে কথা বলছি এই কথাগুলো। আমরা এখনও যারা সত্যিকার অর্থে আন্দোলনে ছিল তারা ম্যাক্সিমাম 99% ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বাট আমরা একটা সময় বলেছিলাম, যেমন ধরেন 90 থেকে আমার ছাত্র রাজনীতি করা, 90 না হলে হয়তো বা আমি ছাত্র রাজনীতিতে আসতাম না। আমি এখনও আপনার সঙ্গে লেগে আছি, এই দেশের সঙ্গে লেগে আছি। বাট আমি আশা করেছিলাম, যত নারীকে দেখেছিলাম আমি সেই 2 মাসে 1.5 মাসে, আমি আশা করেছিলাম বাংলাদেশের নারী নেতৃত্বের বোধহয় আর অভাব পড়বে না। কিন্তু সত্যিকার অর্থে আমি যখন সর্বশেষ দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা, সেও এখান থেকে সরে দাঁড়িয়েছে এবং শুধু তাই না, নারীরা যে ধরনের ক্লেম করছে, আমার কাছে মনে হচ্ছে মাটি 2 ভাগ হও, আমি ঢুকে যাই। কারণ আমি কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মিছিল থেকেই এসেছি। আমি এত নোংরামো, আমি পেটিবর্জুয়া দেশের রাজনীতি করি। আমি কিন্তু সত্যিকার অর্থে বলছি যে এখন যে অবস্থা চলছে তার মানে আমরা ফেরেশতাদের সঙ্গে রাজনীতি করেছি, যদি ওই হিসাবটা করি আমরা। অন্যায় সবসময় ছিল পৃথিবীতে, কিন্তু অন্যায়টাকে যখন ন্যায় বানিয়ে সমাজের চোখে সামনে তুলে ধরা হচ্ছে, তখন এটার কোনো সলিউশন হয় না, এটার কোনো ইকুয়াল টু নাই। আমি সত্যি বলার ভাষা আমার নাই। একটা সময় মুক্তিযোদ্ধাকে বিক্রি করে খেতে খেতে আওয়ামী লীগ লুজার হয়ে গেল। লুজার হতে হতে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালো। কে পালালো? আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন, আমি বাইতুল মোকাররমের খতিবকেও বলবো, এই কারণে যে নেতৃত্ব না করলে তাহলে তার পালানোর কথা ছিল না। সে যদি খুতবায় নেতৃত্ব করে যদি ওইখানে 2 নাম্বারই না করতো তাহলে তার পালানোর কথা ছিল না। সেইখানে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমলার সর্বোচ্চ জায়গা পর্যন্ত, পুলিশের আইজি থেকে শুরু করে সব পালাতক। এই পালাতকের জায়গায় তখন চেতনা বিক্রি করে খেয়ে মুক্তিযোদ্ধাকে ধ্বংস করে দিল। এখন আপনার ছাত্রদের চেতনা বিক্রি করে খাওয়া শুরু করলো, এবং একটা বছর হয় নাই।
এই চেতনা বিক্রি না করলে আমার কাছে মনে হয়েছিল যেদিন আমি আপনাদের এই হাউজেই ছিলাম একটা টক শোতে, যখন তারা শপথ নিল আমি অবাক হয়ে, আমি বিশ্বাস করিনি, নাম শুনেছি একটু যে হতে পারে, কিন্তু আমি যখন দেখলাম শপথে যে ছাত্ররা শপথ নিচ্ছে, যার আজ থেকে 10 বছর পরে 15 বছর পরে মিনিমাম 15 বছর পরে আসার কথা, সে আজকেই আসছে, তার কোনো অভিজ্ঞতা নাই, তার পড়ালেখা শেষ হয় নাই, তার বই খাতার সঙ্গে আমি আরও অবাক হই যে এমন একটা সরকারের আন্ডারে এই দেশ এখন বাস করছে যে সরকার কখনোই কোনো বাচ্চাকে বললো না তুমি বই খাতা নিয়ে তোমার ফেরত যাওয়ার সময় তুমি তোমার ঘরে ফিরে যাও, তুমি তোমার প্রতিষ্ঠানে ফিরে যাও, তুমি পড়ালেখা শেষ করো, তোমার কোনো কোটা নাই, তোমার যেখানে তোমার ব্রেন যেটা বলবে তুমি সেটাই করতে পারবা, এই সভরেন্টিটা তোমাকে দেওয়া হলো। এটা বলার মতো বাংলাদেশে কেউ নাই। তার মানে আমরা কত খারাপ অবস্থায় আছি। আমাদের বাচ্চাদেরকে বই খাতা বাদ দিয়ে কিভাবে ডিম ভাজা করতে হয়, কিভাবে আলু ভর্তা করতে হয়, কিভাবে নাচতে হয়, কিভাবে ব্যাঙের মতো ঝাঁপ দিতে হয়, এইসব শিখাইছে। প্রত্যেকটা জায়গায় আপনার প্রশ্ন ফাঁস শিখাইছে। আর আমরা মনে করলাম যে এই সরকার চেঞ্জ হলে বোধহয় আমার পড়ালেখা, আমার সন্তানরা, আমরা আর যারা বুঝি তারা বোধহয় আর দেশের বাইরে টাইরে পাঠাইতে হবে না। এখন আমরা কি দেখছি, আগে তাও তো ডিম ভাজলে একটা ইতালি হোটেল দিতে পারতো রাস্তায় আলু ভর্তা করলে, এখন তো সেটাও নাই, কারণ বই খাতার কোনো সংস্রব নাই। আপনার যারা বড় বড় পদে আছে পরীক্ষা ছাড়া পাস দিয়ে দিল, এবং একটা পাস না ভাই, পাস একটার পর একটা সময় কাজলের ওই যে কি জোকার কাজল যে জোকস বলতো, কলা সুলাইলে কেন বুঝায় দাও, একটা সময় এরকম বললো যে তুমি অটো পাস কেন দিলা, তুমি কেন নাম্বার বাড়ায় দিলা না, এটা বুঝায় দাও। যখন বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষার জন্য সমস্যা হচ্ছিল তখন বললো যে নাম্বার কেন বাড়ায় দিলা না। এবং এই যদি হতে থাকে, একটা দেশকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, একটা দেশকে ধ্বংস করার জন্য তার অর্থনীতিকে ধ্বংস করে দাও, একটা দেশকে ধ্বংস করার জন্য তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও। এই যে এখন আপনি মনে করেন যে প্রথম 3 দিন সরকার ছিল না, যে পরিমাণ মব বলি আর সন্ত্রাসী কার্যক্রম বলি, মবটা কোথা থেকে আসলো আমি জানি না, আমরা আগে সন্ত্রাসী কার্যক্রম বা আইন নিজের হাতে তুলে নেওয়া এইসবই বলতাম, সেগুলো তখন ওই 3 দিন ওরকম হয় নাই যত এখন পর্যন্ত হচ্ছে। এবং সরকারের যখন প্রেস সেক্রেটারি, মানে সরকার প্রধানের প্রেস সেক্রেটারি, মানে সেও ওরকমই, তখন যখন বলে যে এটা তারা এটা করে এই কারণে যে এটা করার ছিল, এই মবটা নাকি তারা গণরোষের কারণে করে। এখন পর্যন্ত 1 বছর হওয়ার পরে তুমি অ্যারেস্ট করতে পারো না, তুমি বিচারের মুখোমুখি করতে পারো না, তুমি কেন মবটা ছাত্রদের হাতে বা অন্যদের হাতে মবটা তুলে দিচ্ছ? এটা তো হতে পারে না। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকে সহ-আলোচক। আমরা একসাথে রাস্তায় ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একসাথে অনেক মুভমেন্টস করেছি। 2001-2 দিকে কোনো একটা সময়, 2-এর পরে আমি মিউনিক ভিজিট করেছিলাম। মিউনিকে তখন আমার আগ্রহ জাগলো, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, যে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প দেখব। তো সেই একটা ক্যাম্পে গেলাম, এবং ক্যাম্পের সামনে বড় করে লেখা নেভার অ্যাগেইন। ওইগুলো কীভাবে এই ছোট ছোট খাঁচার ভিতরে ঢুকায় রাখতো বিরোধীদের, এবং কিভাবে নির্যাতন করেছে হিটলার। সো যখন 5ই আগস্ট ঘটল, তখন আমার মনে হচ্ছিল যে বাংলাদেশও যেন নেভার অ্যাগেইন, আর কখনই এরকম না হয়। আমাদের রাষ্ট্র কোথায় চলে গেছিল, যেখানে সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, একটা বিরাট মানি লন্ডারিং এসালমের, যেখানে বলা হয়েছিল যে আলাদিনের চেরাক বাতি, সেইটা যখন আমরা চ্যালেঞ্জ করলাম, সেইটা জাজ ইন চেম্বার সেইটাকে স্টে করে দিল। হাইকোর্ট সেটাকে তদন্তের আদেশ দিয়েছিল, সেটাকে স্টে করে দিল যে 7ই জানুয়ারি পর্যন্ত স্টে, কারণ ওইটা ইলেকশন হয়ে যাওয়ার পরে তদন্ত হবে। সো ওইটা ছিল পতনের শেষ জায়গা। শুধু ওখানে না, এরপরে পূর্ণাঙ্গ অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চ, যে এই পলাতক প্রধান বিচারপতি, সেই বেঞ্চ সেইটাকে অর্ডার দিল যে এই তদন্ত করা যাবে না, প্রয়োজন হলে এসিসি তদন্ত করতে পারে। তো এসিসি কার আন্ডারে?
সবসময় প্রধানমন্ত্রীর আন্ডারে। এসিসির চেয়ারম্যান বা এখন পর্যন্ত ওই স্বকীয়তা আসে নাই যে তারা সত্যিকার একটা ভালো তদন্ত করতে পারে। সো এই দেশের বিচার ব্যবস্থা এবং দেশের সার্বিক যে দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, এইটা ছিল সীমাহীন উদাহরণ যে এর বাইরে আর কিছু হতে পারে না। কারণ জুডিশিয়ারি সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভের অ্যারোগ্যান্সকে নিয়ন্ত্রণ করার জন্য। সেগুলো তো ধরেন পেছনের কথা মিস নীলুফার চৌধুরী মনে বলেছেন, আমিও জানি, আপনিও বলছেন, কিন্তু আমার মূল প্রশ্ন যে পরিবর্তনটা শেষ পর্যন্ত তো ঘটানো একটা গেল, একটা রিজিম চেঞ্জ হলো, মানুষের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আত্মদান, অনেক রক্তদান, কিন্তু স্বপ্নটা তো এখন মোটামুটিভাবে দুঃস্বপ্নের মতো অনেকেই মনে করছে। আমি ওই জায়গায় আসছি, একটু বলা দরকার। আপনি মনে করেন কিনা সেটা একটা বড়। আমি মনে করি, আমি আমার সমালোচনার একমত যে দিস ইজ অলরেডি ফেইলড, যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে আশা সৃষ্টি হয়েছিল সেটা অলমোস্ট ফেইলড। এখন কি আছে, একটা রুটিন কাজ করার জন্য, একটা নির্বাচন দেওয়ার জন্য। আমি ওই জায়গাটা একটু আসি। দেশের অবস্থা এমন ছিল যে দাম্ভিকতার সাথে বলা হলো যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে এবং হেলিকপ্টার ছাড়া চড়েই না। আমরা আওয়ামী লীগের একদম ভিতর থেকে শুনেছি 2009 এসেই আওয়ামী লীগের তৎকালীন প্রধান এই পলিসি গ্রহণ করছে যে আমার দলের লোক টপ থেকে বটম পর্যন্ত যেভাবে খুশি টাকা বানাবে, কোনো বাধা দেবে, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে। অর্থাৎ একটা লুম্পেন রাষ্ট্র ওখান থেকেই পরিপূর্ণভাবে শুরু হয়েছে। সেইখান থেকে এই 1500 জীবন, 20,000 আপনার পঙ্গু, প্রায় 6,000 মতো চক্ষু, একটা ধারণা আছে কম বেশি হতে পারে, 5-10% এরর হতে পারে, তাদের জীবন দিয়ে ছাত্র জনতা এবং সর্বশেষ সেনাবাহিনী। আমি সেনাবাহিনীকে ওই ক্রেডিটটা দেবই এই কারণে যে তারা এই সিদ্ধান্ত যেভাবে এনুক, তারা যদি গুলি চালাবার সিদ্ধান্ত না নিত তাহলে হয়তো আরও প্রলং হতো। যাই হোক, এই যে হয়েছে, এবং আমরা প্রতিদিন মাঠে ছিলাম, সে আমরা ফেসবুকে ভিডিও দিয়েছি। সেই জায়গা থেকে যখন পেলাম যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হবে যেখানে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মাফিয়াতন্ত্র যাতে ফেরত না আসে, গণতন্ত্রের চর্চা হবে এবং দুষ্টের দমন সৃষ্টির লালন হবে, এইটাই ছিল মানুষের ইন জেনারেল আশাবাদ এবং ম্যান্ডেট যারাই সরকার চালাবে। এবং এইখান থেকে যদি আমরা সত্যিকারে পরিবর্তন চাই তাহলে সবচেয়ে বড় প্রয়োজন হলো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। এবং এই পুরো দায়টা, পুরো আশাবাদটা, পুরো চ্যালেঞ্জটা, পুরো অপরচুনিটিটা এখন আসছে বিএনপির ঘাড়ে। তো আমি সেইখানে বলি যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি দু একটা কথা বলতে হয় যে যারা আমার লোক সৃষ্টি করে, পৃথিবীর কোথাও আমার লোক কাউকে সেভ করতে পারে নাই। হিটলারকেও পারে নাই, মুসলিমকেও পারে নাই, এরশাদকে পারে নাই, আওয়ামী লীগকে পারে নাই। তাহলে এই আমার লোক সৃষ্টি করলে তারা তাদের পতন ডেকে আনে। কারণ এই আমার লোকরা এমন চাটুকর হয়, এমন দলবাজ হয়, এমন গোলাম হয় যেটা কোনো যোগ্য, দক্ষ, সৎ, মেধাবী লোকের পাশেই যাবে না। আমাদের সংস্কৃতি, রাজনৈতিক কুসংস্কৃতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীর কোথাও পাবেন না যে ভালো মানুষ লুকায়ে থাকে, ভালো মানুষ চোখ বুজে থাকে, ভালো মানুষ বোবা হয়ে যায়, কোনো কথাই বলে না। কারণ একটা কথা বললে যদি মানে ঝাঁপাই পড়বে, যারা ম্যাগলোমনিয়া ঝাঁপাই পড়বে, এই উনি সঠিক বলে নাই। এইখান থেকে পরিবর্তন ঘটাতে হবে। অসৎ, অযোগ্য, চাটুকার, গোলাম, দলদাস নিয়ে আজ পর্যন্ত কেউ সফল হয় নাই। তাদেরকে রাজনীতিকে প্রশ্রয় দেওয়া মানে নিজের পতন ডেকে আনা। এইটা তাদেরকে রিয়েলাইজ করতে হবে। একটি চর্চা যদি করে, শুধু একটি চর্চা, যে ভালো আর খারাপ সবসময় পাশাপাশি থাকে, এর ভিতর থেকে যোগ্য, দক্ষ, সৎ লোককে যদি সামনে আনে তাহলে দলের ভিতরে দুর্নীতি 90% কমে যায়। তখন ওই যে দুর্নীতিবাজ, পোটেনশিয়াল দুর্নীতিবাজ, সত্যিকারের দুর্নীতিবাজ, দুর্নীতি করার জন্য ধার দিচ্ছে, তারা বলবে না আমি যদি কোনো রকম দুর্নীতি করি তাহলে আমার পদায়ন হবে না, এই চর্চাটা। এবং ওইখানে দরকার ভালো রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি, প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি। এখন প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি কি? প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি হলো সেই রাজনীতি, পৃথিবীতে যত সফল নেতা আসছে, যারা যে দেশ এবং জাতি গঠন করেছে, ওই 90% দেখবেন একই চারিত্রিক বৈশিষ্ট্য। কি? ভালো মানুষকে সামনে আনা, সুশাসন করা, ন্যায্যতা করা, দুর্নীতিমুক্ত থাকা, দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি। এখন সেইখানে আমি বলি যে ওই রাজনীতি না আনলে তাহলে আবার
আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি করে, যেটা মহাসচিব অনেকবার বলছে মির্জা ফখরুল ইসলাম, যে পরিণতি কিন্তু একই রকম হবে। সেই জায়গায় এখন চ্যালেঞ্জ হলো যে এরা যদি ফেল করেছে, কারণ এইখানে যে সরকারটা গঠন হয়েছে তার ভিতরে একজনও ক্রাইসিস ম্যানেজার নাই, একজনও না। হাউ টু হ্যান্ডেল ক্রাইসিস সেইটা সবচেয়ে ভালো হ্যান্ডেল করার লোক হয়েছে যারা যুদ্ধ করছে তারা। আমি অনেকবার উদাহরণ যে চার্চিল, চার্চ দ্য গল, মার্শাল টিটো, লিকুয়ান, মাহাতির মোহাম্মদ, হু রোজ টু দ্য অকেশন। তারা তো দেখুন না, রোজ টু দ্য অকেশন, কোনো কিছু করতে পারে না। এখন ঘুষ কোনোভাবে কমে নাই। সেই জন্য আমাদের সামনে চ্যালেঞ্জ ওই যে নেভার অ্যাগেন, যে সোমালিয়া হবে না, লাইবেরিয়া হবে না, সিরিয়া হবে না, উত্তর কোরিয়া হবে না, রোমানিয়া, লিবিয়া অথবা ইরাক হবে, সেইটা মানুষ দেখবে। আমি মনে করি তারেক সাহেব লন্ডনে নিশ্চয়ই উনি লিবারাল ডেমোক্রেসি দেখেছে, দলের ভিতরে কিভাবে ন্যায্যতা রক্ষা করা যায়, দলের ভিতর থেকে কিভাবে দুর্নীতিবাজকে সরাই ভালো মানুষকে সামনে নেয়, উনি সেই প্র্যাকটিস করবে বলে বাংলাদেশের মানুষ আশা করে, আমিও আশা করি। তিনি